প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। তো আমরা দেখছিলাম ৩য় অধ্যায়। আ আমাদের যে টপিক ছিল সেটা হলো আমরা আ যেখানে আমাদের চ্যাপ্টারের নাম ছিল উৎপাদন, ব্যয় ও আয়। তো এখান থেকে আমরা যে টপিক শেষ ক্লাসে দেখেছিলাম সেটা আমরা বলেছিলাম যে উৎপাদন রেখা। তো আজকের আমরা সেই উৎপাদন রেখার সাহায্যে আমরা এখানে দেখতে চাই যে মাত্রাগত উৎপাদন প্রবাহ সেটা আমরা ব্যাখ্যা করতে চাই। এবং মাত্রাগত উৎপাদন প্রবাহের শেষ হলে আমরা আমাদের টার্গেট আছে যে উৎপাদন ব্যয়, সেই উৎপাদন ব্যয়টা কাকে বলে সেটা আমরা দেখতে চাই। তো এটা নিয়ে ডিটেইলস ক্লাস আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো তার আগে আমাদের ফার্স্ট টার্গেট হলো মাত্রাগত উৎপাদন প্রবাহ। তো সেই মাত্রাগত উৎপাদন প্রবাহটা আমরা দেখি। তো এখন আমরা যে ওয়েতে আগাতে চাই সেটা হলো আমরা একটু হোয়াইট বোর্ড ইউজ করে আগাতে চাই। তো এখান থেকে আমরা আসি। আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, আ আমাদের ঠিক আছে এখন। ওকে। তো এখন আমি সবার স্পিকার ওপেন করে দিচ্ছি। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তো সাথে, সাথে কোয়েশ্চেন করা যাবে। তো এখন আমরা আসি, আমরা যে টপিকটা দেখতে চাচ্ছি সেটাকে আমরা বলেছি যে এটা হলো আমাদের মাত্রা। এখান থেকে আমাদের কোয়েশ্চেন আসে। তো আমাদের এটা গুরুত্বপূর্ণ টপিক। আমরা বলছি যে আমাদের যে টপিকটা আজকের আমরা দেখতে চাই সেটাকে আমরা বললাম মাত্রাগত উৎপাদন প্রবাহ। তো এখন যদি আমরা এখান থেকে আসি যে এই যে আমাদের প্রবাহ আমরা বলছি, তো এখানে আমরা দেখি যে আমাদের কোন, কোন টপিক গুলো এখান থেকে আমরা জানি। আমরা মাত্রাগত কি সেটা আমরা জানি না। তো উৎপাদন আমরা জানি যে এখন আমরা আসি যে তার আগে দেখে আসি যে এখান থেকে আমাদের যে কনসেপ্টটা দেয়া আছে সেটাকে আমরা বলছি প্রবাহ। তো এই প্রবাহ শব্দের অর্থ যদি আমরা করতে চাই তাহলে দেখা যাবে কি যে প্রবাহ শব্দের অর্থ আমাদের মাথায় আসে যে এটা বোধহয় চলমান কোনো কিছু। তাহলে আমরা বলছি কি যে প্রবাহ যদি বলা হয় তাহলে আমরা বলছি যে এটা হলো আমাদের জন্য একটা চলমান ধারণা। প্রবাহ বলতে আমরা কি বুঝলাম? তাহলে প্রবাহ হলো আমাদের জন্য আমরা বলছি যে চলমান। তাহলে প্রবাহ যদি চলমান হয় তাহলে উৎপাদন প্রবাহ আবার কিভাবে রিলেটেড? যেমন আমরা নদীর প্রবাহ জানি, আ নদীর স্রোত সেটাও একটা প্রবাহমান। তো যদি বলা হয় যে প্রবাহমান, চলমান তাহলে সেক্ষেত্রে আমাদের মাথায় আসে এটা বোধহয় সামনের দিকে আগায়। তাহলে আমরা বলছি কি যে প্রবাহমান ধরলে আমরা বলছি যে এটা বোধহয় সামনের দিকে আগাচ্ছে। তো সামনের দিকে আবার পেছন দিক কি সেটা আমাদের নির্ধারণ করাও একটু কঠিন। তো আমরা বলছি যে আমাদের সামনের দিকে আগাচ্ছে। তো সামনের দিকে আগালে আমরা বলতে পারি যে ইকোনমিক্সে যখন আমরা প্রবাহ বা চলমান ধরি তাহলে সেটার সঙ্গে নিঃসন্দেহে আমাদের একটা বাড়া কমার সম্পর্ক আসে। তো আমরা সামনের দিকে এই অর্থে নিয়েছি যে এখানে আমাদের চলমান বললে এটা বাড়তেও পারে বা কমতেও পারে। যদি আমরা আগাই তাহলে নির্দিষ্ট একটা মান নিয়ে সে আগাতে পারে বা পেছনে আসলে নির্দিষ্ট একটা মান নিয়ে এসে পেছনে আসে। তো যেহেতু আমরা উৎপাদন প্রবাহ বলছি, তো সেক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো আ আমরা যখন প্রবাহ বলবো তখন কিন্তু এখানে আমাদের কমার কোয়েশ্চেন খুব বেশি আসে না। অর্থাৎ উৎপাদন কমিয়ে দেওয়ার প্রশ্ন আমাদের আসে না। এখানে আমাদের আসে আমরা আগাতে চাই। তো আগাতে চাইলে সামনের দিকে আগালের অর্থ হলো যে প্রবাহমান অর্থ হলো আমরা বলছি যে এটা বৃদ্ধি পাবে এমন একটা কনসেপ্ট এর সঙ্গে রিলেটেড। তাহলে আমরা বলছি কি যে এটা বৃদ্ধি পাবে। আ যেটাকে আমরা বললাম এটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা বললাম কি যে প্রবাহ শব্দের অর্থ যখন আমরা উৎপাদন প্রবাহ ধারণায় আসছি তখন আমাদের মাথায় আসলো হলো যে এটা বৃদ্ধি পাবে। চলমান অর্থ হলো বৃদ্ধি পাবে। তো এখন আমরা আসি, এবার আমরা বলছি যে এই যে আমাদের একটা দেয়া আছে উৎপাদন, তো সেই উৎপাদনটা আমরা জানি। উৎপাদনটা আমরা জানি কি যে উৎপাদন হলো আমাদের উৎপাদন বলতে আমরা কি বলেছিলাম? যে উৎপাদন বলতে আমরা বলেছিলাম যে এখানে আ উৎপাদন আমাদের ছিল আ কি ছিল? আমরা একটু কারেকশন করে নিচ্ছি। উৎপাদন আমাদের ছিল যে এটা হলো একটা ওই ভূমি শ্রম মূলধন সংগঠন এগুলোকে কাজে লাগালে তার যে ফলাফলটা পাওয়া যায় সেটাকে আমরা বলেছিলাম উৎপাদন। তাহলে আমরা বলেছিলাম কি যে উপকরণগুলোকে কাজে লাগালে তার থেকে যে ফলাফলটা পাওয়া যায় অর্থাৎ উপকরণগুলোকে কাজে লাগানোর ফলে যে উপযোগ সৃষ্টি হয় সেটাকে আমরা বলেছিলাম উৎপাদন। তাহলে আমরা বলেছিলাম কি যে উৎপাদনটা হলো উপযোগ সৃষ্টির একটা প্রক্রিয়া যেটা আমাদের এখানে ব্যবহার আসে কার? যেখানে আমাদের ব্যবহার আসে উপকরণের। তাহলে আমরা বলছি কি এখান থেকে আমাদের উপকরণের ব্যবহার করলে তার যে ফলাফল সেটাকেই আমরা বলেছিলাম
উৎপাদন। তাহলে আমরা বলছি কি যে উপকরণের ব্যবহার করলে তার যে ফলাফল, আমরা পুরোটাই লিখছি, তার যে ফলাফল সেটাকেই আমরা বলি উৎপাদন। তো এবার আমরা আসি, এখান থেকে আমরা আমাদের উপকরণ কি, কি সেটা আমরা জানি। উপকরণগুলো আমাদের কি, কি আছে? তো উপকরণ যদি বলি আমরা, আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে নেই। তো উপকরণ যদি বলি তাহলে সেক্ষেত্রে আমাদের উপকরণ কি, কি আছে? উপকরণ বলতে আমরা জানি যে আমাদের ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলো হলো আমাদের উপকরণ। তাহলে এখান থেকে আমরা বলছি কি যে আমাদের উপকরণ হলো ভূমি, আ যেটাকে আমরা বলি ল্যান্ড। এরপরে আমরা আসি, এটা হলো আমাদের শ্রম, যেটা হলো আমাদের লেবার। তারপরে আমরা জানি এটা হলো আমাদের পুঁজি, আ যেটা পুঁজি যেটাকে আমরা বলি, সরি, যেটাকে আমরা বলি পুঁজি। আর একটা হলো আমাদের আছে কি সংগঠন। তো এখন আমরা আসি, আমরা বলছি এই যে এগুলো হলো আমাদের উপকরণ। তো আমরা আবার একটু যদি দেখে আসি তাহলে আমরা বললাম আমাদের শুরুর ধারণা হলো প্রবাহমান দিয়ে আমরা শুরু করেছি। তো সেখান থেকে আমরা বলছি এটা চলমান বা বৃদ্ধি পাবে এরকম কনসেপ্টের সঙ্গে রিলেটেড। এরপরে আমরা বলছি উৎপাদন। তো উৎপাদন আমরা জানি কি যে উপকরণগুলোর ব্যবহার করলে তার থেকে যে ফলাফল পাওয়া যায় সেটাকেই আমরা বলি উৎপাদন। তো সেই উৎপাদন করতে আমাদের কি, কি লেগেছে? ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন। তো এবার আমরা আসি, নেক্সট আমাদের যে টপিকটা আমরা দেখছি সেটা সামনে দেয়া আছে মাত্রা। তো এখন কথা হলো মাত্রা বলতে আমরা কি বুঝি? মাত্রা বলতে আসলে কি নির্দেশ করা হয়? তো যদি আমরা মাত্রা বলি তাহলে এই কনসেপ্টটা আমাদের কাছে পরিচিত না। তো পরিচিত না তাহলে এটার সঙ্গে কিভাবে আমরা পরিচিতি লাভ করতে পারি? তো যখন আমরা বলছি মাত্রা, তো সেই মাত্রা বললে আমাদের যে আমাদের ম্যাথমেটিক্স এর ধারণা আসে, তো মাত্রা বললে এটা একটু গুণের সঙ্গে রিলেটেড, যেটাকে আমরা বলি গুণ। তো মাত্রা বললে গুণ বা যেটাকে আমরা বলি মাল্টিপল। তো গুণ বা এর সঙ্গে যদি আমরা গুণ দিয়ে প্রকাশ করা যায়, আবার শতাংশ দিয়েও প্রকাশ করা যায়। তো বি ভেরি কেয়ারফুল, আমি যে কথাগুলো বলছি সেগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা গুণের সাহায্যেও আমরা মাত্রা প্রকাশ করতে পারি, আবার শতাংশের সাহায্যেও মাত্রা প্রকাশ করতে পারি। এবার আমরা আসি। তো এখন এই যে আমাদের যে ধারণাটা গুণ বা মাত্রা দিয়ে আমরা যে ধারণাটা প্রকাশ করতে চাই, তাহলে আমরা বললাম যে মাত্রাগত উৎপাদন প্রবাহ এটা শতাংশ রিলেটেড কোন একটা ধারণা। তো আমরা এর আগেও পড়েছি আসসালামু যে আলাইকুম স্যার। এখন আসসালামু আলাইকুম দেওয়ার দরকার নেই। এখন ক্লাস চলছে। বলো। কোন কোয়েশ্চেন থাকলে বলো। তাহলে এখন আমরা আসি। আমরা বলছি যে এখানে আমরা দেখছি যে আমাদের মাত্রাগত উৎপাদন প্রবাহ এটা শতাংশ রিলেটেড কোন একটা ধারণার সঙ্গে রিলেটেড। এখন আমি একটা কোয়েশ্চেন করতে চাই। আ আবু সায়েম আছো? ৬৯। শিহাব আছো? আবু সালে উঠ। আবু সালে, আবু সালে তোমার মুখ খোলো। তুমি কি আছো আদৌ নাকি চলে গেছো? জি স্যার, হ্যাঁ আছি স্যার। তুমি কি এর আগে কোনো ধারণা পড়েছো যেটা শতাংশের সঙ্গে রিলেটেড? না স্যার, পড়িনি এখনো। তাহলে বন্ধ করো, মুখ বন্ধ করো। এবার শিহাব বলো। জি তোমাদের স্যার। আচ্ছা তুমি মুখ বন্ধ করো, তোমার এখানে সাউন্ড হচ্ছে। আচ্ছা, এখন আমরা আসি। এখানে আর কে আছো যে পড়েছো যে এর আগে শতাংশ দিয়ে কোনো ধারণা পড়েছো, কেউ আনসার দিতে পারবা? শতাংশ রিলেটেড কোনো ধারণা কি এর আগে পড়েছো কখনো? না স্যার, এবার শুনলাম। ক্লাস না করলে আর নিয়মিত পড়াশোনা না করলে প্রথম শুনবাই তো। স্থিতিস্থাপকতা পড়ো নাই? চাহিদার স্থিতিস্থাপকতা? জি স্যার। তো চাহিদার স্থিতিস্থাপকতা কি আছে? দামের শতাংশিক পরিবর্তন হলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় সেটাই আমরা বলি স্থিতিস্থাপকতা। তাহলে এই মাত্রাগত উৎপাদন প্রবাহটা এটাও একটা স্থিতিস্থাপকতার ধারণা। এখন কথা হলো তাহলে তো স্থিতিস্থাপকতা বের করতে গেলে আমাদের তো চলক লাগে, একটা স্বাধীন চলক লাগে, একটা অধীন চলক লাগে। মনে পড়ে? দাম আর চাহিদা, দাম বাড়লে কমলে চাহিদা কি হয়? কমে বাড়ে। জি অর্থাৎ স্যার। একটা পরিবর্তন স্যার হলে আরেকটা উপর পরিবর্তন। কমে বার জি স্যার। এক্ষেত্রে আমরা দামকে ধরি স্বাধীন আর জি ইয়েটাকে ধরি কি চাহিদাটাকে ধরি অধীন। অধীন। তো এখানে আমরা যদি বলি মাত্রাগত স্যার উৎপাদন প্রবাহ, এখানে কিন্তু আমরা একটা শতাংশ নিয়ে এসেছি। এই যে এটা কিন্তু একটা শতাংশ। ঠিক আছে? এটা আমরা আরো ব্যাখ্যা দিচ্ছি পরে। তো এই যে যখন আমরা শতাংশ নিয়ে এসেছি তাহলে নিঃসন্দেহে এখানেও আমাদের একটা চলক বের করার একটা টার্গেট আছে। কারণ এটাও আমাদের চলকের সঙ্গে রিলেটেড। তাহলে আমরা বলছি কি যে এই যে আমরা শতাংশের ধারণা বের করতে চাই, তাহলে এই শতাংশের ধারণা বের করতে যেয়ে আমাদের প্রথম এখানে কি চলক আছে সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হলো এখান থেকে আমরা চলক নির্ণয় করতে চাই।
তাহলে চলক যখন আমরা নির্ণয় করতে চাই আমরা কয় ধরনের চলক নিয়ে কাজ করি? দুই ধরনের স্যার। দুই ধরনের চলক, স্বাধীন চলক ও অধীন চলক। একটাকে আমরা বলি স্বাধীন চলক। আমাদের ইকোনমিক্সে যদি আমরা চলক আরেকটা ডিফাইন অধীন করতে চলক। পারি তাহলে আর আমাদের খুব বেশি অসুবিধায় পড়তে হয় না। আরেকটাকে আমরা বলি অধীন চলক। অধীন স্যার। চলক। তাহলে এই দুই অধীন ধরনের চলক। চলক নিয়ে হলো আমাদের কাজ। ওকে, তাহলে এখন আমরা আসি। এবার দেখি, এখন যদি আমি একটা কনসেপ্ট বলি এখান থেকে যে এই যে আমাদের মাত্রাগত উৎপাদন প্রবাহ, এখানে কি মনে হচ্ছে যে এখানে কোনো একটা চলক থাকতে পারে? স্যার জি স্যার, থাকতে পারে। থাকবে। কোনটা থাকতে পারে? এই যে স্যার শতাংশে চলক, স্যার এখানে জি কোনটা স্যার, থাকতে পারে? স্বাধীন কোনটা শতাংশ থাকতে পারে? স্যার স্যার, স্বাধীন চলক। স্বাধীন চলক কোথায়? কোনটা সেটা? মাত্রাগত স্যার। মাত্রাগত কিসের চলক এখানে? তাহলে আমরা যদি এখানে তাকাই, আমরা যদি বলি যে উৎপাদন সেটা বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু কমাটা আমাদের টার্গেট না, আমরা কমতে পারে, জি স্যার। বাড়াটা টার্গেট। তো আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে উৎপাদনটা target। বোধহয় আমাদের চলক একটা। কোনো কারণে হয়তো উৎপাদন বাড়ে কমে, ঠিক আছে? বুঝতে পেরেছো? কোনো কারণে হয়তো উৎপাদন বাড়ে কমে। তো সেক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে উৎপাদনটা হয়তো এখানে একটা চলক। উৎপাদন বাড়বে। কিন্তু উৎপাদন এখানে বাড়বে বা কমবে সেটা হতে পারে। কিন্তু চলক। কথা হলো আমরা এই যে উৎপাদন যে বাড়াচ্ছি বা কমাচ্ছি, এই বাড়ানো কমানোর জন্য নিঃসন্দেহে কোনো কিছু একটা দায়ী আছে। সেটা কে? উৎপাদন বাড়ানো কমানোর জন্য দায়ী কে? সেই ভূমি সংগঠন, ভূমি শ্রম মূলধনার সংগঠন। ভূমি শ্রম মূলধনার সংগঠন। জি স্যার। এবার আমরা আসি। আমরা বলছি এই যে আমাদের মাত্রাগত উৎপাদন প্রবাহের ধারণা, এটা কিন্তু স্বল্পকালীন ধারণা না, এটা হলো দীর্ঘকালীন ধারণা। তাহলে নিঃসন্দেহে দীর্ঘকালীন ধারণা হলে আমরা এমন সব চলক নিয়ে কাজ করি যে সব চলক সবগুলো কি হবে? যে চলকগুলো কি হবে? পরিবর্তন হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি বলি যে আমাদের এমন সব চলক নিয়ে আমরা কাজ করছি যে চলকগুলো সব কি হবে? তাহলে মাত্রাগত উৎপাদন প্রবাহকে আমরা কি বললাম? এটা হলো আমাদের দীর্ঘকালীন ধারণা। ওকে? জি স্যার। তাহলে এটাকে আমরা বলছি এটা হলো আমাদের দীর্ঘকালীন ধারণা। তো দীর্ঘকালীন ধারণায় আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে যদি একটা ফাংশনের মধ্যে দুটো চলক থাকে তাহলে সেই দুটো চলকই যদি একসঙ্গে পরিবর্তন হয়, এখানে কোনো চলকই স্থির না। যদি আমরা ধরি q = ফাংশন অফ লেবার এন্ড ক্যাপিটাল, যেটা আমরা আগেও দেখেছি। এখানে আমি আর ইংরেজি লিখলে আমার আবার সময় নষ্ট হবে। এজন্য আমি একবারে বাংলা করে নিয়েছি সেহেতু এখানে আর ইংরেজিতে যেতে পারছি না। তো আমরা ধরে নিলাম যে আমাদের এরকম দেয়া আছে যে q = আমাদের দেয়া আছে q আমাদের দেয়া আছে কি ফাংশন অফ কে শ্রম আর পুঁজি। আমরা জানি কি আমরা উপকরণ এখানে কটা নিয়েছি? চারটা নিয়েছি। কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমরা জানি শ্রম আর কি পুঁজি, যেটা আমরা আগে বলেছি শ্রম আর পুঁজি। তো সেক্ষেত্রে আমরা বলছি কি যে যদি এর উপরে একটা দাগ দিয়ে দিতাম তাহলে সেটা একটা ফ্যাক্টর স্থির হয়ে যেত, অর্থাৎ লেবার বাড়তো কিন্তু ক্যাপিটাল স্থির থাকতো। সেক্ষেত্রে আমাদের একটা স্থির ফ্যাক্টর নিয়ে কাজ করতে হতো। তো স্থির ফ্যাক্টর নিয়ে যেখানে কাজ করা হয় তখন তাকে আমরা বলি স্বল্পকালীন ধারণা। আর দীর্ঘকালীন ধারণা কি? কোনো উপকরণে কি থাকবে না? স্থির থাকবে না। সকল উপকরণে কি হবে? পরিবর্তন হবে। তাহলে এখানে আমরা যদি বলি যে আমরা এমন একটা ফাংশন লিখেছি যে ফাংশনটাকে এর সঙ্গে রিলেট করা যায়। দেখো তো এখানে উৎপাদনটা কি কিউ না? এটা কার সঙ্গে রিলেটেড হয়েছে? ভূমি পুঁজি শ্রম আর মূলধন। তাহলে আমরা বলছি কি যে আমরা উৎপাদনটা নিয়েছি যেটা শ্রম আর পুঁজির সঙ্গে রিলেট করেছি, আমরা এখানে শ্রম আর পুঁজির সঙ্গে রিলেট করেছি। এখন আমরা বলছি এটা দীর্ঘকালীন ধারণা। তাহলে দীর্ঘকালীন হলে এখন কোশ্চেন অ্যানসার কি হবে? লেবারও চেঞ্জ হবে, ক্যাপিটালও কি হবে? ক্যাপিটালও চেঞ্জ হবে। তা চেঞ্জ হলে আমাদের টার্গেট হলো উৎপাদন বাড়ানো। তা ক্যাপিটাল কমালে বা লেবার কমালে কি উৎপাদন বাড়বে নাকি কমবে? তাহলে এখানে আমরা লেবার আর ক্যাপিটাল, তাহলে এখানে আমরা লেবার ক্যাপিটালকে কি করতে চাই? বাড়াতে চাই। তাহলে মোট উৎপাদন কি হয়ে যাবে? বাড়তে চাই, বেড়ে যাবে। আমরা প্রান্তিক উৎপাদন দেখতে চাই না। প্রান্তিক উৎপাদন গুলোকে যোগ করলে মোট উৎপাদন পাওয়া যায়। তো প্রান্তিক উৎপাদন কমা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন, এটা আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হলো মোট উৎপাদনে কি হচ্ছে, বাড়ছে নাকি কমছে। ঠিক আছে? তো এখন আমরা আসি এখান থেকে। তাহলে এখানে আমরা যে চলক পেলাম, চলক কোনটা কোনটা? চলক কোনটা কোনটা পেয়েছি? চলক স্যার ওই যে উৎপাদন, হ্যাঁ উৎপাদন পেয়েছি আমরা চলক। আর কোনটা? প্রবাহ। কিসের প্রবাহ? প্রবাহ কি করে চলক হয়? না স্যার,
উৎপাদনটা আমাদের একটা চলক। কোন ধরনের চলক? স্বাধীন চলক। এটা হলো আমাদের অধীন চলক। কেন অধীন চলক? কারণ এটা কার উপরে নির্ভর করে? স্যার এটা স্যার, শ্রম আর এটা পুঁজির নির্ভর উপরে। করেছে শ্রম শ্রম আর আর পুঁজির উপরে মূলধনের। নির্ভর করে। তাহলে এটা পুঁজির। নির্ভরশীল বা অধীন চলক। আচ্ছা, হ্যাঁ। আর শ্রম আর পুঁজি কোন ধরনের চলক? স্বাধীন চলক। এটা স্বাধীন চলক। তাহলে এখানে আমরা পেলাম এটা হলো আমাদের স্বাধীন চলক। তাহলে আমরা দুই ধরনের চলক এখান থেকে পেয়ে গেছি। আচ্ছা, শ্রম আর পুঁজি হলো আমাদের জি, স্বাধীন স্যার। চলক, যেটাকে আমরা স্বাধীন বলছি চলক। এটা হলো আমাদের স্বাধীন চলক, সরি, আর এটা হলো আমাদের অধীন চলক। তাহলে এখন যদি আমরা বলি এই স্বাধীন আর অধীন চলক নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। তো এখানে আমরা বলছি কি যে এমন কোন টপিক কি আমরা দেখেছিলাম যেখানে একসঙ্গে দুটো চলক স্বাধীন হয়েছিল এর আগে? মনে করো আগের বেলা আমরা শুধু লেবার বাড়িয়েছিলাম কিন্তু ক্যাপিটাল ফিক্স করে নিয়েছিলাম, আবার ক্যাপিটাল বাড়িয়েছিলাম কিন্তু লেবার ফিক্স করে নিয়েছিলাম, কিন্তু এখন আমরা কি করতে চাই? লেবারও বাড়াতে হবে। আমরা এখন লেবার ক্যাপিটাল দুটোই পরিবর্তন করতে চাই। তাহলে দুটোই যখন দুটোই পরিবর্তন হবে তখন এটা কোনকালীন ধারণা? দীর্ঘকালীন দীর্ঘকালীন। দীর্ঘকালীন ধারণা। তাহলে আমরা বলছি কি যে মাত্রাগত উৎপাদন প্রবাহ এটা একটি দীর্ঘকালীন ধারণা এবং এটা শতাংশের সঙ্গে রিলেটেড। শতাংশের সঙ্গে রিলেটেড। তাহলে এটা জি, স্যার। স্থিতিস্থাপকতাও নির্দেশ করে। কিসের স্থিতিস্থাপকতা নির্দেশ করে? তাহলে এবার আমরা আসছি। তো এখন আমি আসি এখান থেকে। ওহো, সব চলে গেল। ইস। তাহলে এখন আমরা আসি এখান থেকে। তাহলে এখন দেখি। তাহলে এখন আমরা তিনটা জিনিস পেয়েছি। কি কি পেয়েছি তাহলে এখান থেকে আমরা? কি কি পেয়েছি বলো? স্বাধীন স্যার এখান চলক, থেকে পেয়েছি তাহলে একদিকে আমরা পেয়েছি স্যার, আমরা শ্রম, শ্রম, মূলধন। মূলধন মূলধন এবং শ্রম উৎপাদন। মূলধন হচ্ছে স্বাধীন চলক আর উৎপাদন হচ্ছে অধীন চলক। তাহলে এখান থেকে আমরা যেটা পেয়েছি সেটা হলো আমাদের এটা বিহেভ করছে এরকম কেন? তাহলে এবার আমরা আসি। এখান থেকে আমরা পেয়েছি আমাদের শ্রম হলো একটা স্বাধীন চলক পেয়েছি। আরেকটা স্বাধীন চলক চলক। আমরা পেয়েছি যেটাকে আমরা বলেছি কি? মূলধন। পুঁজি, উৎপাদন। যেটাকে আমরা বলেছি কি এটাও কি মূলধন। স্বাধীন না অধীন? এটাও স্বাধীন স্যার চলক। স্বাধীন। স্বাধীন স্যার। এটাও স্বাধীন। এবং আরেকটা টপিক আমরা পেয়েছি যেটাকে আমরা বলছি কি? উৎপাদন। 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 এটা হলো আমাদের উৎপাদন। অধীন। ঠিক আছে? অধীন চলক। ফাইন। তাহলে জি, এখন স্যার। আমরা আসি। আমাদের টার্গেট হলো আমরা শ্রম আর মূলধন কি করতে চাই? বাড়াতে চাই। তাহলে এখানে দেয়া আছে ধরলাম শ্রম 2 একক দেয়া আছে, যেটাকে আমরা বলছি শ্রমের পরিমাণ হলো আমাদের দেয়া আছে 2, আর আমরা মূলধন এখান থেকে নিলাম, মূলধন দেয়া আছে 10 একক। সাপোজ আমরা ধরে নিলাম তাহলে 10টা ক্যাপিটাল গুডের সঙ্গে দুজন শ্রমিক কাজ করে। এ সময় আমরা বলছি যে আমাদের উৎপাদন আছে, আমরা একটু সহজ করে নেওয়ার জন্য এখানে আমরা নিলাম 100। ওকে, তাহলে দুইজন শ্রমিক বা 2 একক শ্রমিক 10 একক মূলধনের জি। সঙ্গে কাজ করে ধরলাম 10 কেজি ধান উৎপাদন করে, এরকম হতে পারে। ওকে, অথবা যে 10টা বস্ত্র বা 100টা বস্ত্র উৎপাদন করে। ফাইন। এখন আমরা বলছি যে এখন আমাদের টার্গেট হলো জি, আমরা স্যার। দেখতে চাই যে আমরা যদি শ্রম আর মূলধনকে পরিবর্তন করি তাহলে বাড়িয়ে দিলাম। আমরা এখানে করলাম 4, তাহলে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে? 2 থেকে 4। জি স্যার। 2 থেকে 4 কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে? 20 2 থেকে 4 হলে 20% হয়। আমি পার্সেন্টেজ দেখাচ্ছি কিভাবে আসে। না স্যার 2% না, চার্জ স্যার। স্যার 2%, 0. শুধু 2। আমি এটা বের করতে হয় কিভাবে আমি পরে দেখাচ্ছি। তো এরপরে আমরা দেখলাম যে এখান থেকে আমাদের উৎপাদন হয়ে গেছে 210%। 210% হয়ে গেছে। এই 210 হয়ে গেছে উৎপাদন। তাহলে আমরা দেখলাম কি যে শ্রম আর মূলধনকে আমরা 2 গুণ বাড়িয়েছি কিন্তু উৎপাদন বেড়েছে 2.1 গুণ। 100 সঙ্গে 2.1 গুণ দিলে 210 হবে। ঠিক আছে? এবার আমরা আসি। তাহলে আমরা বলছি যে এটা আমাদের গুণকের সঙ্গে রিলেটেড। তাহলে শ্রম আর পুঁজি আমরা 2 গুণ বাড়িয়েছি। এমনও হতে পারে শ্রম 2 গুণ বাড়িয়েছি কিন্তু মূলধন আমরা একটু কম বাড়িয়েছি, এভাবেও হতে পারে। কিন্তু সেভাবে নিলে আমাদের হিসাব করা কঠিন। এজন্য দেখা যায় এটা সমান পার্সেন্টেজে চেঞ্জ করা হয় শ্রম আর মূলধন। এবং এখান থেকে আমরা দেখছি কি যে আমাদের উৎপাদনও এখানে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা বলছি কি এখানে আমাদের শ্রম কত গুণ বেড়েছে? তো শ্রম যদি আমরা বৃদ্ধি দেখি তাহলে শ্রমের বৃদ্ধি 2 এখানে গুণ। আমরা দেখছি কি যে 2 গুণ, মূলধনের বৃদ্ধিও 2 গুণ এবং উৎপাদনও বেড়েছে 2.1 গুণ। তো এখন আমরা যদি দেখতে চাই যে আমাদের এই যে কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে, পার্সেন্টেজ কিভাবে বের করা যায়? ঠিক আছে? তো পার্সেন্টেজ বের করার নিয়ম হলো প্রথমে আমাদের পরিবর্তন বের করতে হয়। তাহলে এখন যদি আমি শ্রম কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে বের করতে চাই তাহলে কি হবে? কতটুকু পরিবর্তন হয়েছে? স্যার 2 2% থেকে পরিবর্তন হয়েছে। 2 থেকে কত? 2 একক। তাহলে শ্রমের 4। পরিবর্তন হয়েছে 2। ঠিক আছে? এরপরে এর নিচে স্যার। আমাদের লিখতে হয়
এর নিচে আমাদের লিখতে হয় প্রাথমিক মান কত ছিল। তাহলে আমি কত থেকে চেঞ্জ করেছি? 2 থেকে টু স্যার থেকে দুই থেকে চেঞ্জ প্রাথমিক মান কত? 2 টু 2। এরপরে আমাদের আসতে হয় ইনটু 100, ঠিক আছে? এরপরে আমাদের আসতে হয় ইনটু 100। তাহলে ইনটু আমরা একটা সাইন দিয়ে দিলাম, সরি। ইনটু এটার পরে এটা ছাড়া আমাদের এখন দেখার উপায় নেই। ইনটু 100। তাহলে এখন যদি জি। আমরা এখান থেকে আসি যে আমাদের কতটুক চেঞ্জ হয়েছে, তাহলে কি হবে? এখানে একটা দাগ দিতে পারলে বেটার হতো। তাহলে 2 ডিভাইডেড বাই 2 ইনটু 100। তাহলে কতটুক আসে? 2 2 কাটা যায় উপরে নিচে। এখানে একটা দাগ হবে। এটা হলো আমাদের আ লব, এটা হলো হর। হরটা নিচে থাকে, লবটা উপরে থাকে। তাহলে আমরা বলছি কি হুম। যে উপরেরটা হলো 50 কিসের 50? 2 2 কাটা গেলে তো 1 হয়ে যায়। 1 একশো ইনটু টাকা। 100। ওয়ান ওয়ান তাহলে এখানে কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে? শ্রম কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে? স্যার 100%। 100%? 2% চেঞ্জ হয়েছে 100%? স্যার 2% 2% কি করে হয়? এই 2 2 2% কেটে দিলাম, কত হয় থাকে? কিভাবে? 2 2 কাটা গেলে তো 100 থাকে। এটার ইকুয়াল টু কত হয়? এটা হ্যাঁ, কাটা গেলে কত থাকে? স্যার 100 100 থাকে স্যার স্যার 100 100। সব সময় মনে রাখতে হবে কোন একটা সংখ্যা ডাবল হলে 100%, মনে থাকে জানি। ডাবল হলে কত পার্সেন্ট? আচ্ছা জি 100% 100%। 100%। আর অর্ধেক হলে 50%। যেমন 4 যদি 2 হতো কত পার্সেন্ট হতো? 50%। কিভাবে 50% হয় আমরা একটু দেখি। 50, যেমন আমরা আচ্ছা। বলছি 4 থেকে 2 জি, স্যার। কতটুক চেঞ্জ হয়েছে? 4 থেকে 2 স্যার 2 4 থেকে 2 স্যার 2 50%। চেঞ্জ হয়েছে 4 থেকে 2 হলে 2 স্যার। চেঞ্জ হয়েছে, ডিভাইডেড বাই কত? 2 চেঞ্জ জি, হয়েছে স্যার। জি স্যার। ডিভাইডেড বাই ডিভাইডেড 4 স্যার 4 ডিভাইড বাই স্যার। 4 4 ইনটু 100, কারণ আমাদের 4 থেকে চেঞ্জ হয়েছে। এরপর আমরা বলছি কি এখানে ইনটু জি 100। স্যার ইনটু 100। এবার দেখো কত 100 কাটাকাটি করলে কত আসে? 2 ভাগ 4। তাহলে 2 কে নিচে থাকে কাটাকাটি 2 করলে হাফ। 100 ভাগ 2 2 ইজ ইকুয়াল টু তাহলে উপরে এখানে 50 থাকে হলো হাফ। এখানে থাকে 2 আর 4 কাটাকাটি করলে হাফ থাকে। হাফ 100 এর হাফ করলে কত হয়? 50। জি স্যার 50। 50 50 তাহলে এখান থেকে আমাদের আসে 50। তাহলে আমরা দেখলাম কি যে কোনো একটা জি, সংখ্যা স্যার। যদি আমরা ডাবল করি তাহলে সেটা হয় 100%, আর কোনো একটা সংখ্যা যদি অর্ধেক করা হয় তাহলে সেটা হয় 50%। 50% তো এখন আমরা যদি এখানে দেখি যে তাহলে এখানে আমরা দেখলাম কি শ্রমের পরিবর্তন আমাদের 100%, মূলধনের পরিবর্তন কত? স্যার মূলধনের 10 স্যার স্যার 100% তো 100% হবে 10%? 10%? এতক্ষণ ধরে আমি কি বলতেছি? স্যার না স্যার 100% স্যার 100% স্যার 100% 100%। শ্রম 2 গুণ বেড়ে গেছে, মূলধনও 2 গুণ বেড়েছে। তাহলে আমরা দেখছি কি এখান স্যার, থেকে জি, স্যার। আমাদের জি। শ্রম আর মূলধন এই দুইটার পরিবর্তন হয়েছে আমাদের 100%। ওকে? 100% তাহলে জি, এখন স্যার। যদি আমরা এখান থেকে দেখি তাহলে আমরা দেখছি কি যে এই যে আমাদের শ্রম আর এই যে আমাদের মূলধন, এই দুটোর পরিবর্তনই হচ্ছে সব ক্ষেত্রেই 100%। তাহলে আমরা একটু জি লিখে স্যার। নেই। আমরা একটু লিখে নেই এখানে। তাহলে এটাকে আমরা বললাম কি যে এখান থেকে আমরা দেখছি যে আমাদের দুটোর পরিবর্তনই হচ্ছে 100%। তো এখানে আমরা লিখলাম এটা হলো আমাদের 100%। ওকে? 100% জি স্যার এটা কত পার্সেন্ট? এটাও 100%। 100% এটাও আমাদের 100%। এখন আমরা আসি। এবার এটা বের করো তো কত পার্সেন্ট হয়? স্যার এটা 100 এর বেশি। স্যার 100 এর বেশি, কারণ হলো আমরা বলছি কি এটা 2 110 গুণের চাইতে বেশি বেড়েছে। 2 গুণের চাইতে বেশি বাড়লে এটা 100 এর জি বেশি স্যার হবে। তাহলে আমাদের উপরে কত থাকে? 110 110। নিচে কত? 110% হবে নিচে কত? 110% নিচে 100 ইনটু 100। তাহলে 110 কেন? 100 থেকে 210 চেঞ্জ হলো কত? 110 10 110 চেঞ্জ হলো স্যার। 110 ডিভাইডেড বাই 100 ইনটু 100। তা 100 নিচে একটা আছে আর উপরে একটা আছে। 100 100 কেটে গেলে 110 থাকে। সবসময় মনে রাখতে হবে 100 থেকে যত চেঞ্জ হয় তার জন্য আমাদের আর ক্যালকুলেট করার দরকার নেই। 100 থেকে যোগ করলেই বা কতটুকু চেঞ্জ হয়েছে সেটা বের করলেই তত পার্সেন্টই হবে। কারণ আমি 100% বলছি। তা 100% হ্যাঁ। কতটুকু চেঞ্জ হয়েছে? তাহলে এখানে 110। এখন আমি যদি বলতাম 100 থেকে 90 হয়েছে, কতটুকু কমে গেছে? 10%। 10 কিন্তু অন্য 10 সংখ্যা থেকে 10% কমলে বা বাড়লে সেইটা বলা যাবে না। বোঝা গেছে? যেমন যদি 200 থেকে 300 হয় আমি কিন্তু জি, স্যার। কখনোই বলবো না এটা 100%। কিন্তু 100 থেকে যদি 200 হয় তখন জি আমি বলবো এটা 100%। বোঝা গেছে? জি তাহলে এখন আমরা স্যার বলছি কি আরেকটু যে স্যার যেমন আমি যদি বলি 200 থেকে স্যার 300 শ্রম কত পার্সেন্ট? 200 স্যার থেকে 200 থেকে বুঝি 300 নাই 100% 100% কি করে হয়? ক্যালকুলেট করো। কত থেকে কত স্যার? 200 থেকে 300 তাহলে চেঞ্জ কত? 100 100 জি হ্যাঁ স্যার 100 স্যার চেঞ্জ। ডিভাইডেড বাই 200 স্যার ইনটু 100। তাই 100 বাই 200 করলে হাফ থাকে। হাফ ইনটু 100 করলে 50 হয়। তাহলে 200 থেকে 300 হলো 50%। 50% স্যার কিন্তু 100 থেকে 200 করো, দেখো 100%ই হবে।
আবার 100 থেকে 300 করো, দেখো 200% হবে। 200 থেকে 400 করলে 200 থেকে 400 করলে 100%। 200 হ্যাঁ। ডাবল হয়ে গেছে, ডাবল হলে 100%। এই পার্সেন্টেজ কেন লাগে? আমরা সময় আমরা যদি এক্সট্রা জি, সময় স্যার। পাই কোনো সময় দেখানো, তাহলে পার্সেন্টেজ কি কাজে লাগে সেটা আমরা দেখাবো। তো উৎপাদন কি স্যার সবসময় বেশি হবে একটু? বেশি বা কম সেটা আমরা পরে বলছি। উৎপাদন সবসময় বাড়বে, কিন্তু সেটা কি এই 100 চাইতে বাড়বে নাকি 100 চাইতে কম বাড়বে? যেমন এখানে যদি আমি 190 নিতাম তাও তো উৎপাদন বাড়তো, কিন্তু সেটা তো 110 মানে 100% এর চাইতে কম বেড়েছে আর কি। ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি আসি তাহলে আমরা দেখছি কি যে আমরা যদি এখান থেকে দেখি যে এটা আমরা পেলাম, এটা আসলে কি পেয়েছি? এটা আসলে একটা চেঞ্জ পেয়েছি না? পরিবর্তন পেয়েছি। ইয়েস স্যার। কিসের পরিবর্তন? শ্রম আর মূলধন পরিবর্তন হয়েছে আমাদের শ্রমের 100%। মূলধন। শ্রম আর মূলধন আমাদের পরিবর্তন হয়েছে 100%, আর উৎপাদন পরিবর্তন হয়েছে কত শতাংশ? 110। 110%। তাহলে আমরা যদি বলি যে তাহলে এটাকে কি বলা যায়? এইটার আমরা যদি চাহিদার স্থিতিস্থাপকতা বলেছিলাম বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলেছিলাম, আয় স্থিতিস্থাপকতা বলেছিলাম, তাহলে এক্ষেত্রে কি বলা যায়? কি বলা যায় এটাকে? উৎপাদনের দাম উৎপাদন উপকরণ প্রবাহ স্থিতিস্থাপকতা। উৎপাদনের উপকরণ আচ্ছা, স্থিতিস্থাপকতা। উপকরণ তাহলে এখন আমরা যে বলেছিলাম যে আমাদের মাত্রাগত উৎপাদন প্রবাহ, সেটা কি মিলেছে? মাত্রাগত উৎপাদন প্রবাহ, উৎপাদন প্রবাহ, তাহলে উৎপাদন কি বেড়েছে? এই যে বেড়েছে, ইয়েস স্যার। উৎপাদন বেড়েছে। তাহলে উৎপাদন প্রবাহ ঠিক আছে। উৎপাদন কেন বেড়েছে? কারণ উপকরণ বেড়েছে বলে। তাহলে আমাদের এই তোমরা সবাই এখন রোল নাম্বার দিয়ে দাও, বৃদ্ধি করা হয়েছে। জি স্যার। রোল নাম্বার দিয়ে দাও কুইক। আমাদের আর 10 মিনিট আছে। তাহলে আমরা বলছি কি যে উপকরণ যদি বাড়ে তাহলে উৎপাদনও বেড়েছে। আমরা কি শুধু উপকরণের পরিবর্তন দেখছি নাকি কোন পরিবর্তন দেখছি উপকরণের? এই যে নিচে কি লিখেছে, এগুলো স্যার, কি লিখেছি? উপকরণের উৎপাদনের পরিবর্তনও দেখছি। এগুলো কি লিখেছি? স্যার শতাংশ, পার্সেন্টেজ। উপকরণের শতাংশিক পরিবর্তন হলে উৎপাদনের যে শতাংশিক পরিবর্তন হয় তাকে বলা হয় কি বলা হয়? তাকে কি বলা হয়? একটু আগে উৎপাদনের আমরা পরিমাণের টপিকটা স্থিতিস্থাপকতা নাকি স্যার? আমাদের টপিকটা শতাংশ। স্যার উৎপাদনের উপকরণ মাত্রাগত উৎপাদন প্রবাহ। তাহলে আমরা সংজ্ঞাটা কি দিলাম? উপকরণের শতাংশিক পরিবর্তন হলে উপকরণের শতাংশ, উৎপাদনের যে শতাংশিক উপকরণের পরিবর্তন হয় তাকে আমরা বলেছি কি বলেছি? মাত্রাগত মাত্রাগত উৎপাদন প্রবাহ। মাত্রাগত উৎপাদন প্রবাহ। এখন আমি যদি বলি যে উপকরণের পরিবর্তনে উৎপাদনের পরিবর্তনকে কি বলা হয়? উপকরণের পরিবর্তনে উৎপাদনের পরিবর্তন হলে তাকে কি বলা হয়? শতাংশ না স্যার? এই শতাংশ কোথায়? আমি কি শতাংশ একবার বলেছি এর মধ্যে? না না স্যার মাত্রাগত তাকে উৎপাদন বলা হয় উৎপাদন বিধি, মনে থাকে জানি। আর যখন শতাংশ নিয়ে আসবো, শতাংশ অর্থই কি? এই যে আগে আমি শতাংশ শব্দের অর্থ কি বলেছি? শতাংশ কোনটা দিয়ে প্রকাশ করব বলেছি? স্যার ডেফিনিশন দিবা স্যার। স্যার ডেফিনিশন দুটো একটু আরেকবার বলবেন স্যার প্লিজ। উপকরণের পরিবর্তন হলে উৎপাদনের পরিবর্তনকে আমরা বলি উৎপাদন বিধি, যেটা আমরা আগে দেখে এসেছি। লেবার চেঞ্জ করেছে কিন্তু ক্যাপিটাল স্থির দেখেছিলাম। আর যখন শতাংশ দিয়ে আমরা বলবো তখন শতাংশ বললেই কোনটা আসবে? শতাংশ বললেই কোনটা আসবে? মাত্রাগত। মাত্রাগত। আচ্ছা, মাত্রা আসবে। মাত্রা অর্থ হলো শতাংশ, মনে থাকে জানি। জি স্যার। আর যদি উৎপাদন স্থিতিস্থাপকতা বলে সেটাও কিন্তু জি মাত্রাগত স্যার, থ্যাংক উৎপাদন ইউ। প্রবাহের সঙ্গে রিলেটেড, মনে থাকে জানি। কি বলেছি বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে স্যার। কে জি বুঝতে স্যার। পারে নাই বলো? থ্যাংক ইউ। কে বুঝতে পারে নাই? এখনো সময় আছে, কথা বলো। কেউ বুঝতে না পারলে বলো স্যার বুঝি নাই, এখন আরেকবার বুঝাবো। তাহলে আমরা বলছি কি, আমার যখন মাত্রা বা বলা হবে তখন বুঝতেই হবে যে এর মধ্যে কোথাও শতাংশ আছে। শতাংশ যদি না থাকে বা গুণক আকারে যদি লেখা না থাকে, শ্রমের গুণক পরিবর্তন হলে বা মূলধনের গুণক পরিবর্তন হলে উৎপাদনের যে গুণক পরিবর্তন হয় সেটাকে বলা হয় মাত্রাগত উৎপাদন প্রবাহ, মনে থাকে জানি। কিন্তু যখন আমরা গুণক নিয়ে চিন্তা করব না বা আমরা তখন আমাদের বলা হবে শতাংশ নিয়ে চিন্তা করব না, তখন আমাদের বলা হবে উৎপাদন বিধি। আর যখন যেমন ক্রমবর্ধমান উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান উৎপাদন বিধি, স্থির উৎপাদন বিধি, যেগুলো আমরা আগেই দেখেছিলাম। এখন আমাদের যে টার্গেটটা সেটা হলো আমরা দেখতে চাই যে এই যে আমাদের মাত্রাগত উৎপাদন প্রবাহ দেখলাম, এটার কি কোনো প্রকারভেদ আছে? বুঝতে পেরেছো কি বলেছি?
আমরা বলছি এই যে আমাদের মাত্রাগত উৎপাদন প্রবাহ আমরা দেখছি, প্রকারভেদ। এটার কি কোনো প্রকারভেদ আছে কিনা? তাহলে আমাদের টার্গেট হলো এখান থেকে আমরা প্রকারভেদ দেখতে চাই। তাহলে আমরা দেখে আসি প্রকারভেদ এখান থেকে। তাহলে এখান থেকে আমরা বলছি প্রকারভেদ। এটার প্রকারভেদ কি কি আছে? তাহলে এটার প্রকারভেদে 1 নম্বরে আছে আমাদের ক্রমবর্ধমান। তাহলে আগের মতোই সবই আছে, কিন্তু এখন আমাদের যে টপিকটা চেঞ্জ হয়ে গেল সেটা হলো আমরা বলছি যে ক্রমবর্ধমান যখন আমরা বলছি তখন আর কিন্তু উৎপাদন বিধি বলবো না। কি বলবো তখন? কি বলবো? ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান কি? ক্রমবর্ধমান না স্যার? ক্রমবর্ধমানের পরে কি? মাত্রাগত উৎপাদন। উৎপাদন কি? মাত্রাগত উৎপাদন। মাত্রাগত প্রবাহ। উৎপাদন। প্রবাহ। মনে থাকে জানি। এর পরেরটা আমরা কি বলবো? জি স্যার। ক্রম। জি স্যার। ক্রম কি? আসমান, ক্রমহ্রাসমান মাত্রা, ক্রমহ্রাসমান ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন প্রবাহ। মনে থাকে জানি। মাত্রাগত উৎপাদন উৎপাদন প্রবাহ। 3 নাম্বারটাকে আমরা কি বলবো? স্থির। স্থিরটা আমরা মাঝেও লিখতে পারতাম। স্থির মাত্রাগত উৎপাদন প্রবাহ। মনে থাকে জানি। তাহলে আমরা দেখলাম কি এখন আমাদের টার্গেট হলো ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন প্রবাহ, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন প্রবাহ, আর একটা হলো স্থির মাত্রাগত উৎপাদন প্রবাহ। তো এখন যদি আমরা এখানে আসি, আমরা এই যে মাত্রাগত উৎপাদন প্রবাহ দেখেছি, তো এর মধ্যে নিঃসন্দেহে যে উদাহরণ দিয়েছি তার মধ্যে নিঃসন্দেহে এখানে যে কোনো একটা পড়ে, এর মধ্যে একটা পড়ে যে কোনো একটা। এই যে প্রকারভেদ তার মধ্যে নিঃসন্দেহে এখানে একটা আছে। মাত্রাগত উৎপাদন প্রবাহে। তাহলে ক্রমবর্ধমান জি কেন? স্যার। ক্রমবর্ধমানের তাহলে সংজ্ঞা কি? উপকরণের শতাংশিক পরিবর্তন অপেক্ষা। স্যার এটা বাড়ছে স্যার। উপকরণের শতাংশিক পরিবর্তন অপেক্ষা উৎপাদনের শতাংশিক পরিবর্তন কি আছে? উপকরণের শতাংশিক পরিবর্তন অপেক্ষা উৎপাদনের শতাংশিক পরিবর্তন কি আছে? উপকরণের শতাংশিক পরিবর্তন কত আছে এখানে? বেশি আছে। উপকরণের শতাংশিক পরিবর্তন কত আছে? স্যার বৃদ্ধি আছে স্যার। 110 আছে। 100। এক উপকরণের শতাংশিক পরিবর্তন 110 আছে? না স্যার, স্যার উপকরণের স্যার না। 100%। 100% উপকরণের আর শতাংশিক উৎপাদনের পরিবর্তন 100 আছে। আর উৎপাদনের শতাংশিক পরিবর্তন কত 100 আছে? স্যার। উৎপাদনের 110%। শতাংশতে আছে স্যার। তাহলে উপকরণের শতাংশিক পরিবর্তন অপেক্ষা উৎপাদনের শতাংশ বেশি হলে, উৎপাদনের শতাংশিক পরিবর্তন বেশি হলে, উৎপাদনের শতাংশিক পরিবর্তন বেশি হলে, সেই পরিবর্তন অধিক হলে, ঠিক আছে? পরিবর্তন অধিক হলে তাকে কি বলা হয়? অধিক হলে তাকে কি বলে? ক্রমবর্ধমান। স্যার ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন প্রবাহ, ঠিক আছে? ঠিক আছে, শুনতে পাচ্ছ? এবার আমরা আসি। বর্ধমান মাত্রা। জি স্যার। হ্যাঁ, এবার যদি আমরা আসি যে তাহলে ক্রমবর্ধমান যদি আমরা এখান থেকে বললাম, তাহলে ক্রমহ্রাসমানটা কি হবে? ক্রমহ্রাসমান হচ্ছে এবার বলো, উপকরণের শতাংশিক উপকরণের পরিবর্তন শতাংশিক অপেক্ষা পরিবর্তন অপেক্ষা উপকরণ উৎপাদনের কম হয়। শতাংশিক পরিবর্তন কম হয়। কম হয়, তাহলে এবার বলো এটা কম হলে এবার বলো উৎপাদন যদি উপকরণ শতাংশিক কম হয় পরিবর্তন তাহলে কম হয়। তাহলে এখানে আমরা নিয়েছি 100%, তাহলে কম হলে এখানে কত নিব বলো এবার? স্যার এখানে নিতে হবে কত নিব বলো? কত স্যার, চাইতে কম হবে? উৎপাদন 110 আছে স্যার। 110 থেকে কম হবে। স্যার 100 চাইতে কম হবে। স্যার উৎপাদন থেকে কম হবে স্যার। এটা কত হবে সেটা বলো, যে কোনো একটা সংখ্যা বলো। স্যার 110 দেন। স্যার 90 বা ও আচ্ছা। উৎপাদন কি কমবে নাকি শ্রম আর মূলধন বাড়ালে? তাহলে কি তারা পাগল নাকি? যারা শ্রমিক আর মূলধন বাড়াবে তারা কি পাগল নাকি? যে তারা যদি জানে যে আমার উৎপাদন কমে যাবে তাহলে কি তারা বাড়াবে? আর 180 নিতে পারে। 180 নিতে পারি বা 190 নিতে পারি। 190 নিলাম। তাহলে দেখো তো 100 থেকে 190 কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে? জি স্যার। কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে? স্যার স্যার 90%। তাহলে 80%। এখানে আমরা বলছি 90% স্যার চেঞ্জ 80%। স্যার 80। 80% কিভাবে হয়? 100 থেকে 190 নিয়েছি, 90 স্যার। ও তাহলে এখানে 90% চেঞ্জ হয়েছে। সরি স্যার। তাহলে
শ্রম মূলধন চেঞ্জ হয়েছে 100% আর উৎপাদন চেঞ্জ হয়েছে কত পার্সেন্ট? 90%। 90%। তাহলে উপকরণের শতাংশিক পরিবর্তন অপেক্ষা উৎপাদনের শতাংশিক পরিবর্তন কি আছে? কি হয়েছে? স্যার, কম কম আছে। হয়েছে না বেশি হয়েছে? তাহলে এখানে কম হয়েছে। এবার বলো, স্যার, যদি আমি কম হয়েছে। স্থিরটা ধরি তাহলে কত হবে? এখানে কত হবে স্থির ধরলে? 100 হবে। 100 কেন হবে? উৎপাদন কি আগের মতো স্থির স্যার, থাকবে নাকি? এখানে কত পার্সেন্ট হবে সেটা বলতে চেয়েছি। এখানে কত পার্সেন্ট হবে? স্যার 200 100% হবে। তাহলে 100% হলে সেটা কত হতে হয়? স্যার 200 হবে ওই জায়গায় 200 200 হবে স্যার। 100% হবে। তাহলে এখানে হবে আমাদের 200। তাহলে এটা আমরা পেলাম স্থির। তাহলে 200 হলে আমাদের এটা হয়ে যাবে স্থির। ওকে, এই যে 200 বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার। তাহলে তোমরা আবার প্রেজেন্ট যারা দিয়েছো ডাবল কেউ দিবা না, অনেকেই হয়তো স্যার পরে একটা কোশ্চেন ছিল বলো। স্যার, এই যে আমাদের এসএমএস কি মানে যে প্রেজেন্টের এটা কি ডাইরেক্ট আপনার কাছে যায়? আমার কাছে যায়। ও স্যার, মানে এই জায়গায় আবার এই যে লাল উঠে ডাইরেক্ট এসএমএস, তো মানে কারো জি কেউ স্যার, যদি আমাদের rule এটা দেয়, হয়েছে। ওটা দেখা যায় না। এটা সরাসরি স্যারের কাছে যাচ্ছে রে ভাই, চিন্তা নাই। আমার কাছে সবাই উঠে আসে, আর যার সন্দেহ থাকবে সে ওই মেসেঞ্জারে দিয়ে দিবা। আমরা আজকের আর Okay, sir. গ্রাফ আঁকতে পারবো না, এখানে আমাদের 3টা গ্রাফ আছে। এটা জানি মনে থাকে, গ্রাফ গুলো পরের ক্লাসে দেখবা। গ্রাফ এখানে আঁকা আছে, লেকচারটা দেখবা, দেখলে আমরা পরের ক্লাসে এটা শেষ করবো। আমরা যেভাবে আগাচ্ছি এটা খুব স্লো। স্যার হ্যাঁ বলো। কে?